নমস্কার, আপনি দেখছেন এবিপি আনন্দ আর আপনার সঙ্গে আমি সুমন। এবিপি আনন্দের বিশেষ অনুষ্ঠান কার দখলে দিল্লি, তার এক্সিট পোল বা বুথ ফেরত সমীক্ষা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত। বুথ ফেরত সমীক্ষা, কিন্তু কিসের সমীক্ষা? নির্বাচনে গণতন্ত্রের সব থেকে বড় উৎসব নির্বাচন। সকালে যেরকম সকাল 8টায় আমি যখন এই অনুষ্ঠান শুরু করি তখন যেভাবে শুরুটা করেছিলাম, কিন্তু কিসের বুথ ফেরত সমীক্ষা? সত্যি সত্যি বুথ ফেরত সমীক্ষা তো হয় সত্যি সত্যি নির্বাচনের, কিন্তু আজকে গোটা দিন যা ঘটলো এবং আমাদের সামান্য সংখ্যক সাংবাদিকের ক্যামেরার সামনে যা ঘটলো, তারপর আদৌ কি এতে নির্বাচন বলা যায়? এই কি নির্বাচন? এই গণতন্ত্র? শুধু কলকাতা শহরেই একের পর এক ঘটনা, খাস কলকাতা শহরের বুকে গুলি চলল। আর কি আশ্চর্য দেখুন, জেলায় জেলায় যে ছবিটা আমরা পেলাম, সেটা এই 5 দফা ভোটের সব থেকে খারাপ ছবিটা কিন্তু আজকে আমাদের ক্যামেরায় ধরা পড়লো। আমার সঙ্গে অতিথিরা আছেন, কিন্তু তার আগে কলকাতার ছবিটা আপনাদের দেখাবো। ঠিক কলকাতায় কি কি ঘটলো গোটা দিনের আমরা সরাসরি প্রত্যেকটা ছবি এর আগেই আপনাদের দেখানোর চেষ্টা করেছি। আসুন একেবারে বড় পর্দায় দেখি যে আজ যে গণতন্ত্রের উৎসবের দিনে যেভাবে গণতন্ত্রের কণ্ঠরোধ হলো, কতটা কাঙ্ক্ষিত আমার আপনার সাধারণ ন্যূনতম নাগরিক অধিকারটুকু, ভোটদানের অধিকার, তা কি কার্যত ছিনিয়ে নেওয়া হলো না? আসুন দেখি কলকাতার তিলজলা এলাকায় আপনারা জানেন ক্যাম্প অফিস নিয়ে তৃণমূল কংগ্রেস এবং কংগ্রেস সমর্থকদের মধ্যে একেবারে বচসা হলো। হনুমান মন্দির এলাকার ছবি এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন। বোমাবাজি হলো, 3 জন আহত হলেন। আমাদের সাংবাদিকরা যখন সেখানে পৌঁছলেন ক্যামেরা নিয়ে, সেখানে রাস্তার ওপর তারা বুলেট অবধি দেখতে পেলেন, অর্থাৎ একেবারে প্রকাশ্য রাস্তায় গুলি চালানো হয়েছে আমাদের এই খাস কলকাতা শহরে। বড়বাজারের পোস্টার সবার আগে এবিপি আনন্দ যে ছবি আপনাদের দেখিয়েছিল, বর্তমানের বিজেপি কাউন্সিলর এবং প্রাক্তন ডেপুটি মেয়র মীনা দেবী পুরোহিতের বাড়ি লক্ষ্য করে প্রথমে বোমা ছোড়া হয় এবং তারপর রাস্তায় আরেকটি বোমা ছোড়া হয়। সঞ্চয়ন মিত্র সরাসরি যে খবর শুরুতেই আপনাদের দেখিয়েছিল, এবং তারপর তৃণমূল কংগ্রেসের দিকে অভিযোগ ওঠে এখানে বোমাবাজি করার। গোটাটাই বিজেপি এবং সিপিএম এর চক্রান্ত, এই রকম বলল তৃণমূল। এবং ঘটনাস্থলে বিশেষ নির্বাচনী পর্যবেক্ষক পৌঁছে গেলেন, কিন্তু পোস্তায় যে সন্ত্রাস, যে আতঙ্কের আবহ সৃষ্টি হলো এবং কার্যত দুপুরের পর পোস্তায় ভোটদানের হার যে কমে গেল, তার জবাবদিহি কে করবে? পোস্তায় প্রাক্তন ডেপুটি মেয়র সুব্রত মুখোপাধ্যায় যখন কলকাতার মেয়র, তখন ডেপুটি মেয়র ছিল মীনা দেবী পুরোহিত। মীনা দেবী পুরোহিতের বাড়ি লক্ষ্য করে পোস্তায় বোমা ছোড়া হলো। এরপর আসবো নন্দিনী মুখোপাধ্যায়ের ঘটনায়। বরিশার পূর্বপাড়া হাই স্কুলের বুথের সামনে নন্দিনী দেবী অভিযোগ করেন যে 100 মিটার যেটা ন্যূনতম নিয়ম, 100 মিটারের মধ্যে তৃণমূল কংগ্রেস শাসক দলের ক্যাম্প অফিস, সেখানে যে মুহূর্তে এই বিষয়টির দিকে অঙ্গুলি নির্দেশ করলেন নন্দিনী দেবী, তাকে হেনস্থা করা হলো, গালিগালাজ দেওয়া হলো এবং পুলিশ কমিশনারকে ঘটনার কথা জেনে রাকেশ কুমার ফোন করলেন। তারপর একজন নিরাপত্তা রক্ষী নন্দিনী দেবীকে দেওয়া হলো, কিন্তু বরিশার সেই ক্যাম্প অফিস একই জায়গায় থাকলো। এছাড়া বেলেঘাটের ঘটনা আপনাদের দেখিয়েছি, যেখানে কেন্দ্রীয় বাহিনীর এক জওয়ান একেবারে পরিষ্কার ভাষায় আমাদের জানালেন যে সারা দেশে তারা ভোট করেন, ভোটে ডিউটি পান, কিন্তু এই রকমের ভোট কোনোদিন দেখেননি। আমি দ্রুত আমার অতিথিদের কাছে খুব সংক্ষেপে আসতে চাইবো যে আজকে যে ভোটের ছবিগুলো উঠে এলো, জেলার ছবি এখনো আপনাদের দেখায়নি এবং সেই ছবি দেখলে আবার আপনারা বিস্মিত হবেন এবং প্রশ্ন জাগবে যে ন্যূনতম যে গণতান্ত্রিক অধিকার, সেটা সাধারণ মানুষ কি প্রয়োগ করতে পারলেন? ঋতব্রত, কেমন ভোট হলো? তৃণমূলের মজুদ বাহিনী একেবারে দাপিয়ে বেরিয়েছে, সবাই দেখেছেন। গোটা দিন ধরে তো বৈদ্যুতিন মাধ্যম দেখিয়েছে এবং একটা সোশ্যাল মিডিয়ায় পোস্ট দেখলাম, ম্যাডাম পোস্ট করেছেন, আক্রমণের সিঙ্গেল পয়েন্টের লক্ষ্যবস্তু হচ্ছে মিডিয়া। ম্যাডামের পোস্টটা এসে গেছে ইতিমধ্যে। তো এই যে বাহিনী, ইতিহাসের নিয়ম অনুযায়ী গেস্টাপো ছিল, ব্ল্যাক শার্ট ছিল, এসএস ছিল, তৃণমূলের এই যে মজুদ বাহিনী। এবং আজকে যেটা হলো, মানে ধরুন আমরা এই রাজ্যে আমরা বারবার, শুধু তো আজকে বলে নয়, আজকে আমরা এই ভোট হয়েছে 17টা কেন্দ্রে, এই রকম ধরনের ঘটনা ঘটেছে, অভাবনীয় একেবারে, মানে একেবারে হাড়োয়ার। আপনি নিশ্চিতভাবে তাতে আসবেন, যেহেতু আপনি কলকাতার কথা বলছেন আগে। হাড়োয়ার যে ঘটনা ঘটেছে সেই ঘটনা, এবং তারপর গোটা দিন ধরে, এবং এই যে টুকরো টুকরো খণ্ডচিত্র, হয়তো এরপরে শোনা যাবে যে তো অল্প দুষ্টুমি করেছে, তো বোমা মারতে চায়নি, তো কালীপটকা ফাটিয়েছে, চকলেট বোম ফাটিয়েছে, ছোট ছেলেরা ভুল করে ফেলেছে। আমি আপনাদের বৈদ্যুতিন মাধ্যমেই দেখছিলাম, আমি তখন সিইওর অফিসে, সেই সময় ওই
ফাঁকার মোল্লা বোধহয় সম্ভবত, মানে জীবনতলায়। হ্যাঁ, বললেন, আমি দেখিয়ে দেব একবার আপনাদের, দেখাতে চাইবো যে জীবনতলার একটা বুথে তৃণমূল কংগ্রেসের স্থানীয় নেতা দাঁড়িয়ে থেকে ভোট করাচ্ছেন। শুধু একবার নয়, একাধিক ভোটারের ক্ষেত্রে ঝর্ণা দেবীর যে ছবি আমরা পেয়েছি তার থেকেও বিশ্বাস করুন ভুরু কুঁচকে দেওয়ার এই ছবি, গণতন্ত্রের মূল ভাবধারাটা নির্বাচন প্রক্রিয়া নিয়ে সত্যি সত্যি প্রশ্ন তুলে দেয় যে ছবি আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে জয়নগরের মৌখালী হাই স্কুলের 225 নম্বর বুথ। এবিপি আনন্দের ক্যামেরায় এই ছবি ধরা পড়েছে। ফারাক মোল্লা আপনারা দেখতে পাচ্ছেন, স্থানীয় তৃণমূল কংগ্রেসের নেতা, হাত ধরে ধরে কার্যত ভোটারদের নিয়ে যাচ্ছেন, তাদের ভোট দেওয়াচ্ছেন, হাত ধরে ধরে নিয়ে যাচ্ছেন এবং অবশ্যই তার দলীয় প্রতীকে তিনি যাতে ভোট দেন তাকে একেবারে নির্দিষ্ট করে দিচ্ছেন। শুধু তাই নয়, দেখুন ভোটার বেরিয়ে আসছে, তা আঙুলের কালিটাও দেখিয়ে যেতে হচ্ছে, অর্থাৎ কার্যত এই ফারাক মোল্লা এর নির্দেশেই ভোট দিতে হচ্ছে। এই স্কুলেরই 225 আপনাদের দেখালাম, 226 নম্বর বুথের ছবিটা আপনাদের দেখাবো। 226 নম্বর বুথে আরেক তৃণমূল কংগ্রেসের নেতা আওয়ালি মোল্লা এবং ঘেটু মোল্লা, তারা দুজন ভোট করাচ্ছেন। অর্থাৎ একটা বুথের দায়িত্ব নিয়েছেন ফারাক মোল্লা, পাশের বুথের 226 নম্বরের দায়িত্ব নিয়েছেন আওয়ালি মোল্লা এবং ঘেটু মোল্লা। অবাধে ভোট করছেন। আর সব থেকে বিস্ময়কর, প্রিসাইডিং অফিসারের দেখতে পাচ্ছেন আওয়ালি মোল্লার ছবি, স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতা দাঁড়িয়ে থেকে ভোট করাচ্ছেন। অন্যের হাতে, সাধারণ মানুষের হাতে ভোটাধিকার ছাড়তে পারছেন না। যদি অন্য কোনো দলকে ভোট দিয়ে দেন, ভোটাধিকারটা নিজেদের হাতে রাখলে তবেই না গণতন্ত্র। এইটা একেবারে পরিষ্কার করে এই তিন নেতা দেখিয়ে দিলেন। বুঝতেই পাচ্ছেন, সামান্য 10-12 জন সংবাদ মাধ্যমের প্রতিনিধির ক্যামেরায় একটা ভগ্নাংশ, একটা হিমশৈলের চূড়ো ধরা পড়লো, কিন্তু এর বাইরে গোটা রাজ্যে ভোটের নামে যে প্রহসন হলো, তাকে আদৌ ভোট এবং কিসের বুথ ফেরত সমীক্ষা, কিসের এক্সিট পোল আমরা কিছুক্ষণের মধ্যে দেখাবো, সেইটা নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে। যেখানে সত্যিকারের ভোটই এরকম, সেখানে এক্সিট পোলে কোন মতামতের রিফ্লেকশন হবে এ নিয়ে কিন্তু প্রশ্ন থেকে যায়। দেখতে পাচ্ছেন আওয়ালি মোল্লা, স্থানীয় তৃণমূল নেতা। এরপরে খানিক্ষণের মধ্যে আপনাদের দেখাবো ঘেটু মোল্লার ছবি। তারা একজন এক একটা বুথের দায়িত্ব নিয়ে নিয়েছেন, একেবারে স্পষ্ট মতো তাদের কথা অনুযায়ী ভোট করতে হবে। ঘেটু মোল্লা দেখতে পাচ্ছেন, স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতা, একেবারে পরিষ্কার দাঁড়িয়ে থেকে ভোট করাচ্ছেন। কাকে ভোট দিচ্ছেন তার সামনে দেখাতে হবে এবং আঙুলের হাতের কালিটুকুও দেখিয়ে বেরোতে হবে বুথ থেকে। বিক্রমবাবু, তপন শিকদার খানিকক্ষণ আগে দমদমের প্রার্থী আমাদের বলছিলেন যে এটা কোনো ভোটই হচ্ছে না এবং নানা জায়গায় বিচ্ছিন্ন অভিযোগ আপনাদেরও আছে। আপনাদের দলের কি মত? আজকে যা হলো গণতন্ত্রের নামে প্রহসন বলা যায় তো? অবশ্যই এটা প্রহসন। প্রথম কথা বলি যে পোলিং স্টেশনের ভেতরে পোল চলাকালীন ইট ইজ এন্টায়ারলি আন্ডার দ্য কন্ট্রোল অফ দি প্রিজাইডিং অফিসার। ওখানে কারা থাকতে পারে সেটা জানা দরকার। এক হচ্ছে পোলিং যারা করছেন তারা, প্রিজাইডিং অফিসার, পোলিং অফিসার, আর এছাড়া থাকতে পারে পোলিং এজেন্টরা, অথরাইজড পোলিং এজেন্ট তারা থাকতে পারে। তার বাইরে ভোটাররা একে একে যাবে, ভোট দেবে, চলে আসবে। কিন্তু এখানে দেখছি তো এটা মানে ফাঁকা মাঠের মতো মনে হচ্ছে। একদম। বিক্রমবাবু, আপনি বলছেন পোলিং স্টেশন, ইভিএম কম্পার্টমেন্ট, মানে রাহুল গান্ধী যার সামনে গিয়ে এত বড় দেশজোড়া বিতর্ক হলো, সেই কম্পার্টমেন্টের মধ্যে দাঁড়িয়ে দেখছেন, এমনকি টিপে দিচ্ছেন এবং বেরিয়ে তাকে দেখাতে হচ্ছে এই কালই কিন্তু ভোটটা তৃণমূল কংগ্রেসকে দিলাম। ডেমোক্রেসির ডেফিনিশনটা পাল্টাতে হবে। বিক্রমদা, আমি জাস্ট আপনাকে ইন্টারাপ্ট করছি। বৈদ্যুতিন মাধ্যমেই দেখেছি, দেখলাম যে প্রিসাইডিং অফিসারের কথা উঠছে না, কামদুনি। কামদুনি তো বারবার চর্চার একদম উপরে থেকেছে। তো কামদুনিতে প্রিসাইডিং অফিসারকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তৃণমূলের লোকাল নেতা, মানে তৃণমূলের ওখানকার দুষ্টু দামাল যে সোনা, সে প্রিসাইডিং অফিসারের চেয়ারে বসে রয়েছে। আমি তো সংবাদ মাধ্যমকে ধন্যবাদ জানাবো, অভিনন্দন জানাবো, কারণ এই ছবিগুলো তোলার ক্ষেত্রে হচ্ছে অসম সাহস লাগে। কেননা রীতিমত বারবার আমাদের সাংবাদিকরা প্রকাশকে পুলিশের সামনে মাটিতে ফেলে দেওয়া হয়েছে সারাদিন ধরে। একটা পয়েন্ট, যেটা যে পয়েন্টে যে কামদুনি, যে কামদুনিতে এই ঘটনা দেখা গেল, আমি এই প্রসঙ্গেই খালি মনে করিয়ে দিতে চাই যে এই কামদুনির যে নারকীয় ঘটনা, তার যিনি প্রধান অভিযুক্ত ছিলেন তাকে কিন্তু ধরা হয়েছিল ভাঙড় থেকে, এবং কার আশ্রয়ে ছিলেন অটোমেটিক প্রশ্নগুলো তো মানে চেপে রাখা যাবে না। এবং ভাঙড়ে আজকে যা হয়েছে, ডক্টর সুজন চক্রবর্তী আমাদের যাদবপুর কেন্দ্রে যিনি প্রার্থী, ভাঙড়ে 3 ভাগের 1 ভাগ বুথ আমরা সে তালিকা দিয়েছি, আমরা জানিয়েছি যে সম্পূর্ণ মানে দখল হয়ে গিয়ে যে যথেচ্ছাচার চলছে, যে মজুদ বাহিনী। আমার শুধু আমি অবাক হব না যে কালকে এরা সব বঙ্গবিভূষণ পেলে। তার কারণ
খুব স্পষ্ট, সেটা হচ্ছে গণতন্ত্রের আজকে যেভাবে কার্যত গণতন্ত্রের নামে মশকরা হলো সেটা যদি বন্ধ করা যায়, বিশ্বাস করুন এখনো পর্যন্ত আশার আলো জাগছে না। তার কারণ এই মাত্র এই 6টায় অনুষ্ঠানের শুরুতে আপনাদের বড়বাজারের ছবি দেখাচ্ছিলাম, আবার সেই একই জায়গায় সেই বড়বাজারের পোস্তাতে আবার বোমা পড়েছে। আপনি ভাবতে পারেন যতবার আমরা এটা নিয়ে চর্চা করছি, এত কথা বলছি, আবার বড়বাজারের সেই একই এলাকায় বোমা পড়লো সন্ধে ঘনাতে না ঘনাতে। সত্যি সত্যি আশঙ্কা হয় যে পোস্ট পোল ভায়োলেন্স আমরা যাকে বলি, ভোটদান প্রক্রিয়া মিটে যাওয়ার পর যা হয় সেটা আরো ভয়ঙ্কর কিছু হবে না তো? সুনীত হালদার আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে আছেন। সুনীত, এইমাত্র স্টুডিওতে আমরা আলোচনা করছিলাম, সকালে দুটো বোমার কথা, একজন জন্মজুর ভোট দিতে যাচ্ছিলেন তিনি আহত হলেন। এখন এই মুহূর্তে বড়বাজারের পোস্তায় আবার বোমা পড়লো, খাস কলকাতা শহরে। ঘটনাটা বলো আমাদের। দেখো, কিছুক্ষণ আগেই 6:45 নাগাদ হাওড়ার 6:45 নাগাদ পোস্টার কালীকৃষ্ণ ঠাকুর স্ট্রিট, সেখানে ফের একটা বোমা পড়ে এবং বোমার ঘটনায় যে স্প্লিন্টারের আঘাতে একজন পথচারী জখম হয়, তাকে মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হচ্ছে। এই ঘটনায় গোটা এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলে বিরাট পুলিশ বাহিনী এসেছে, কলকাতা পুলিশের পদস্থ কর্তারা ছাড়াও রেডিও ফ্লাইং স্কোয়াড এবং র্যাফ এবং কমব্যাট ফোর্স নামানো হয়। এই বোমা পড়ার ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে, কারণ আজ সকালে ঠিক এই পোস্তা এলাকাতেই পরপর দুটো বোমা পড়ে। একটা কালীকৃষ্ণ টেগর স্ট্রিট 42 নম্বর, প্রাক্তন ডেপুটি মেয়র মীনা দেবী পুরোহিত তার বাড়ির সামনে একটা পড়ে, এবং তার থেকে ঠিক 25 মিটার দূরে ঠিক মালাপাড়া যে মোড়, সেখানে 11:45 নাগাদ ফের আরেকটা বোমা পড়ে, এবং এই পরপর দুটো বোমার পর গোটা এলাকার উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং চাপা টেনশন থাকে, এবং ঘটনাস্থলে বিরাট পুলিশ বাহিনী, র্যাফ এবং কমব্যাট ফোর্স নামানো হয়। এর পাশাপাশি সেন্টার ফোর্স নামানো হয় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে। ভোট প্রক্রিয়া চলে অলমোস্ট স্মুথলি চলে, এবং এরপর স্পেশাল অবজারভার সুধীর কুমার রাকেশ তিনিও ঘটনা পর্যবেক্ষণ করে তদন্তে আসেন, এবং তিনি ভোটারদের সঙ্গে কথা বলেন, এবং তার কিছুক্ষণ পরই অর্থাৎ তিনি চলে যাওয়ার পর তিনি প্রায় মিনিট 10 মতো ছিলেন এবং ভোটারদের সাথে সরাসরি ইন্টারাক্ট করেন, কথা বলেন কি কি সমস্যা আছে ভোট নিয়ে। সবকিছু হওয়ার পর তিনি চলে যান এবং তিনি সার্টিফিকেট দেন যে ভোট প্রক্রিয়া ঠিকই চলছে। এই ঘটনার পর রেস কাটতে না কাটতে কিন্তু আজ 6:45 নাগাদ কিছুক্ষণের আগেই সেখানে ফের বোমা পড়ে এবং একটা শক্তিশালী বোমা ফাটানো হয়, এবং এই স্প্লিন্টারে একজন পথচারীও জখম হয়েছে। ঘটনাটা ঘটেছে কালীকৃষ্ণ টেগর ঠাকুর স্ট্রিটে, এবং এইখানে কিন্তু বিরাট পুলিশ বাহিনী, র্যাফ কমব্যাট ফোর্স নামানো হয়েছে, এবং পুলিশ কর্মীরা যারা অফিসার আছেন তারা যে স্প্লিন্টারের স্যাম্পেল তারা কালেক্ট করছে এবং তারা তদন্ত কাজে। ধন্যবাদ শুনে। আপনারা দেখতে পারলেন যে বড়বাজারে খাস কলকাতার বুকে একটা ঘটনা হলো, তারপর নির্বাচন কমিশনারের প্রতিনিধি সুধীর কুমার রাকেশ তিনি ছুটে গেলেন, দিয়ে আশ্বস্ত করলেন সংবাদ মাধ্যমকে, না ভোট একদম ঠিক হচ্ছে, মানুষের মধ্যে কনফিডেন্স আছে। তিনি বেরিয়ে গেলেন, আবার সেই একই জায়গায় একই ক্ষেত্রে বোমাবাজি এখন র্যাফ এবং পুলিশ বাহিনী হচ্ছে। সত্যি সত্যি এবার আমাদের আশঙ্কাটা হচ্ছে যে এইবার তাহলে কি কোথাও আরেকটা ভিন্ডিকটিভ মানসিকতা কাজ করছে, যে ভোট হয়ে যাওয়ার পর এই নির্বাচন কমিশনের প্রতিনিধিরা যখন চলে যাবে, নির্বাচন কমিশনের আওতায় আর আইন শৃঙ্খলা হবে না, তখন গুণে গেথে প্রতিশোধ নেওয়া হবে। কি মনে হয় জয়প্রকাশ বাবু? এই তো গণতন্ত্রের অত্যন্ত কালো দিন বলে আমার মনে হচ্ছে আজ। ঠিক এই বাক্যটা দিয়ে, গণতন্ত্রের কালো দিন, এইটা বলে আমরা 1:30টার সময় ইলেকশন কমিশনকে প্রদীপ ভট্টাচার্য আমাদের পক্ষ থেকে জানিয়েছেন যে এটা পশ্চিমবঙ্গের ইলেকশনে একটা কালো দিন। কিন্তু আজকের এই সমস্ত ঘটনার পরে আজকে এই সন্ধ্যেবেলা এই 15 মিনিট আগে ইলেকশনের সময়সূচি শেষ হয়েছে, এবং ষোড়শ লোকসভা গঠনের শেষ ইলেকশন শেষ হলো। আজকের দিনে এখানে বসে আমার নিজেকে বাঙালি হিসেবে লজ্জিত লাগছে, লজ্জা লাগছে এইভাবে যে সারা ভারতে ইলেকশন হলো, সারা ভারতের লোক বিভিন্ন টিভি মিডিয়ার মাধ্যমে প্রত্যেক দিন দেখেছে। আর শেষ দিন আমরা যেটাকে বলি চেরি অন দ্য কেক, সেই রকম ভাবে পশ্চিমবঙ্গ প্রমাণ করলো 3-4টে জিনিস। এক, এ রাজ্যে গণতন্ত্র নেই। দ্বিতীয়, আগে বামফ্রন্ট যে কায়দায় যেভাবে গণতন্ত্রকে হত্যা করত, যেটা 2009-2011-তে সাধারণ মানুষ এগিয়ে এসে রিগিং মুক্ত ইলেকশন করেছিল এবং সেই রিগিংয়ের চাদরটাকে ছুঁড়ে ফেলে দিয়েছিল,
আমাদের বর্তমান শাসক দল এবং বর্তমান মুখ্যমন্ত্রী সেই কালো চাদর, রিগিংয়ের কালো চাদরটা, সন্ত্রাসের কালো চাদরটাকে আবার তুলে নিয়ে এসে পুরো বাংলাকে তাই দিয়ে ঢেকে দিলেন। এবং এই যে রক্তাক্ত ইলেকশন, এটা যখন সারা আমরা দেখছি, সাধারণ মানুষ দেখছে, এবার 18 বছরের যারা ছেলে হলো, 19 বছরের ছেলে প্রথমবারের জন্য ইলেকশন দিল, তাদের চোখের সামনে মমতা ব্যানার্জি যে দৃষ্টান্ত রাখলেন তা হচ্ছে ভারতীয় গণতন্ত্রের জন্য খুব সাংঘাতিক জিনিস। আর বাঙালি হিসেবে সারা ভারতের কাছে আমাদের লজ্জায় মুখ ঢেকে গেছে। আমি এর জন্য সমস্ত লোকের কাছে আমরা মনে হচ্ছে যেন আমরা ক্ষমা চাই। যদি কোনো কিছু না, কে সিপিএম, কে কংগ্রেস, কে তৃণমূল, সেসব বাদ দিন। ঘটনাটা হচ্ছে বিজেপি কে, তাদের কথা নয়, কথাটা হচ্ছে আজকে কেন আমরা রক্ত দেখবো, কেন ইলেকশনে গোটা প্রক্রিয়াটার জন্য সত্যি সত্যি লজ্জায় মাথা হেঁট হয়ে যায়। আপনারা দেখতে পারলেন যে বড়বাজারে খাস কলকাতার বুকে একটা ঘটনা হলো, তারপর নির্বাচন কমিশনারের প্রতিনিধি সুধীর কুমার রাকেশ তিনি ছুটে গেলেন, দিয়ে আশ্বস্ত করলেন সংবাদ মাধ্যমকে, না ভোট একদম ঠিক হচ্ছে, মানুষের মধ্যে কনফিডেন্স আছে। তিনি বেরিয়ে গেলেন, আবার সেই একই জায়গায় একই ক্ষেত্রে বোমাবাজি এখন র্যাফ এবং পুলিশ বাহিনী হচ্ছে। সত্যি সত্যি এবার আমাদের আশঙ্কাটা হচ্ছে যে এইবার তাহলে কি কোথাও আরেকটা ভিন্ডিকটিভ মানসিকতা কাজ করছে, যে ভোট হয়ে যাওয়ার পর এই নির্বাচন কমিশনের প্রতিনিধিরা যখন চলে যাবে, নির্বাচন কমিশনের আওতায় আর আইন শৃঙ্খলা হবে না, তখন গুণে গেঁথে প্রতিশোধ নেওয়া হবে। কি মনে হয় জয়প্রকাশ বাবু? এই তো গণতন্ত্রের অত্যন্ত কালো দিন বলে আমার মনে হচ্ছে আজ। ঠিক এই বাক্যটা দিয়ে, গণতন্ত্রের কালো দিন, এইটা বলে আমরা 1:30টার সময় ইলেকশন কমিশনকে প্রদীপ ভট্টাচার্য আমাদের পক্ষ থেকে জানিয়েছেন যে এটা পশ্চিমবঙ্গের ইলেকশনে একটা কালো দিন। কিন্তু আজকের এই সমস্ত ঘটনার পরে আজকে এই সন্ধ্যেবেলা এই 15 মিনিট আগে ইলেকশনের সময়সূচি শেষ হয়েছে এবং ষোড়শ লোকসভা গঠনের শেষ ইলেকশন শেষ হলো। আজকের দিনে এখানে বসে আমার নিজেকে বাঙালি হিসেবে লজ্জিত লাগছে, লজ্জা লাগছে এইভাবে যে সারা ভারতে ইলেকশন হলো, সারা ভারতের লোক বিভিন্ন টিভি মিডিয়ার মাধ্যমে প্রত্যেক দিন দেখেছে। আর শেষ দিন আমরা যেটাকে বলি চেরি অন দ্য কেক, সেই রকম ভাবে পশ্চিমবঙ্গ প্রমাণ করলো 3-4টে জিনিস। এক, এ রাজ্যে গণতন্ত্র নেই। দ্বিতীয়, আগে বামফ্রন্ট যে কায়দায় যেভাবে গণতন্ত্রকে হত্যা করত, যেটা 2009, 2011-তে সাধারণ মানুষ এগিয়ে এসে রিগিং মুক্ত ইলেকশন করেছিল এবং সেই রিগিংয়ের চাদরটাকে ছুঁড়ে ফেলে দিয়েছিল। আমাদের বর্তমান শাসক দল এবং বর্তমান মুখ্যমন্ত্রী সেই কালো চাদর, রিগিংয়ের কালো চাদরটা, সন্ত্রাসের কালো চাদরটাকে আবার তুলে নিয়ে এসে পুরো বাংলাকে তাই দিয়ে ঢেকে দিলেন। এবং এই যে রক্তাক্ত ইলেকশন, এটা যখন সারা আমরা দেখছি, সাধারণ মানুষ দেখছে, এবার 18 বছরের যারা ছেলে হলো, 19 বছরের ছেলে প্রথমবারের জন্য ইলেকশন দিল, তাদের চোখের সামনে মমতা ব্যানার্জি যে দৃষ্টান্ত রাখলেন তা হচ্ছে ভারতীয় গণতন্ত্রের জন্য খুব সাংঘাতিক জিনিস। আর বাঙালি হিসেবে সারা ভারতের কাছে আমাদের লজ্জায় মুখ ঢেকে গেছে। আমি এর জন্য সমস্ত লোকের কাছে আমরা মনে হচ্ছে যেন আমরা ক্ষমা চাই। যদি কোনো কিছু না, কে সিপিএম, কে কংগ্রেস, কে তৃণমূল, সেসব বাদ দিন। ঘটনাটা হচ্ছে বিজেপি কে, তাদের কথা নয়, কথাটা হচ্ছে আজকে কেন আমরা রক্ত দেখবো, কেন ইলেকশনে। গোটা প্রক্রিয়াটার জন্য সত্যি সত্যি লজ্জায় মাথা হেঁট হয়ে যায়। আমরা সুধীর কুমার রাকেশ, যিনি হারোয়ার গ্রামে গেলেন এবং কত বড়ভাবে ব্যর্থ হলেন এই গণতন্ত্রের শেষ শিখাটাকে জ্বালাতে, যে তিনি যখন গ্রামবাসীদের অনুরোধ করলেন যে ভোট দেওয়ার, তারা ভোট দিতে গেলেন না। সুধীর কুমার রাকেশ ওই ঘটনাস্থলে দাঁড়িয়ে স্বীকার করতে বাধ্য হলেন যে প্রশাসন আশা জাগাতে পারেনি, সেই জন্য তার অনুরোধ সত্ত্বেও ভোট দিতে গেলেন না। অর্থাৎ মোদ্দা বিষয়টা কি, গ্রামবাসীদের মধ্যে কোথাও একটা এই আশঙ্কাও কাজ করছে যে আজকে সুধীর কুমার রাকেশ আছেন, নির্বাচন কমিশনের কর্তা ব্যক্তিরা আছেন, আজকে হয়তো কিছু হবে না, কিন্তু পরবর্তী সময় কিছু হতেও পারে। আপনাদের দেখাবো হারোয়ার সেই গোটা ঘটনা। আমি মইদুলের কাছে যাব। মইদুল, এটা কি অত্যন্ত দুর্ভাগ্যজনক নয় যে নির্বাচন কমিশনের সর্বভারতীয় কর্তা তিনি আশ্বাস দিচ্ছেন গ্রামবাসীরা বেরোতে পারছেন না, গ্রামবাসীরা ভোট দিচ্ছেন না? হ্যাঁ, তা তো বটে। এবং এই যে
সুধীর কুমার রাকেশ প্রথম থেকেই বলছিলেন যে আমি ওষুধ দিতে পারি, সেই ওষুধে তো কাজ তো হলোই না। এবং উনি নিজে গিয়ে এখন বলছেন ভোটাররা আশ্বস্ত হতে পারছেন না। আপনাদের ক্যামেরাতেও কয়েক ঘন্টা আগে দেখা গেছে আমি একটু অ্যাম্বিয়েন্স সাউন্ডে গোটা বিষয়টা কিভাবে অনুরোধ করছেন গোটা বিষয়টা দর্শকদের দেখাতে চাইবো। হারোয়ায় সকালে যে ঘটনা ঘটেছে সেই ঘটনায় সুধীর কুমার রাকেশ গ্রামবাসীদের আশ্বস্ত করতে পারলেন না, ব্যর্থ হলেন। পেছন দিকে आपने वोट दिया है तो कोई डर नहीं, अगर कोई डर लगाने या किसी वो इच्छा नहीं, संतोष नहीं, वो इच्छा হাত জোর করে সুধীর কুমার রাকেশ অনুরোধ করছেন যে গ্রামবাসীরা যেন ভোট দিতে যান, কিন্তু কোনো হচ্ছে না। আপনারা জানেন যে বসিরহাট কেন্দ্রের এই হারোয়ায় কি হয়েছে সেই ছবিও আপনাদের দেখাবো। গোটা দিন এবিপি আনন্দের পর্দায় যে ছবি আমরা দেখাচ্ছি, ভোটারদের ওপর নির্বিচারে গুলি, বোমা, লাঠি, ধারালো অস্ত্রের কোপ। আপনার মনে হবে যে একটা যুদ্ধক্ষেত্র হচ্ছে। আমি দ্রুত একবার এই অ্যাম্বিয়েন্সে শোনাতে চাইবো গ্রামবাসীদের সঙ্গে সুধীর কুমার রাকেশ। ब्राह्मण चौक में वो जो पाड़ा है उन लोगों का बूथ कहाँ पे? डर लगा जाने में, अगर भय लगे भाई लोकल पुलिस अफसर आप हैं, आप इनसे पूछिए और जाके जो भी आदमी वोट अभी देना चाह रहे हैं उन सब लोगों को आप लोग चाहिए हम प्रोटेक्शन दे रहे हैं, उन सब लोगों को बुलाएं। দেখাবো যে এই হারোয়ায় সকালে কি ছবি আমাদের ক্যামেরায় ধরা পড়েছে। আপনাদের জানিয়ে রাখি যে আমার হঠাৎ একটা জিনিস মনে পড়লো, সেটা হচ্ছে ঠাকুরবাড়ির এক গুরুত্বপূর্ণ সদস্য একসময় জাহাজের ব্যবসা করতেন এবং ক্রমশ যখন ইংরেজ কোম্পানির সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় তার জাহাজের ব্যবসা মার খাচ্ছিল, তিনি উপহার দিতেন। শেষ পর্যন্ত উপহার দিয়ে, নানা রকম উপহার দিয়েও আর যাত্রী পাচ্ছিলেন না। আমার মনে হচ্ছে নির্বাচন কমিশনের আজকের পরিস্থিতিটা অনেকটা সেই রকম, যে বারবার তারা আশ্বস্ত করার চেষ্টা করছেন গ্রামবাসীদের, পুকুর ঘাটে গিয়ে মহিলাদের বোঝাচ্ছেন দলবদ্ধ হয়ে, সংঘবদ্ধ হয়ে ভোট দিতে, কিন্তু আলটিমেটলি তারা রিজেক্ট করছেন। তার কারণ সুধীর কুমার রাকেশ অল্প কয়েকদিনের মধ্যেই রাজ্য ছেড়ে চলে যাবেন। নির্বাচন কমিশনের আন্ডারে ল অ্যান্ড অর্ডার আর থাকবে না, রাজ্য সরকারে চলে যাবে, আবার প্রতিশোধ ফিরে আসবে না। তো আমি এই বলেই আপনাদের দেখাবো যে এক্স্যাক্টলি আজ গোটা দিন যে ছবিটা আমরা হারোয়াতে দেখিয়েছি, একের পর এক বোমা পড়েছে, রক্তাক্ত মহিলা। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আপনারা বসিরহাটের হারোয়া কেন্দ্রে ভোটারদের ওপর যে নির্বিচারে গুলি, বোমা, লাঠি এবং কাটারি নিয়ে হামলা হলো। গুলিবিদ্ধ হয়েছেন 4 জন, আহত আরও 17 জন। তারা 1.5 বছর ঘর ছাড়া ছিলেন, প্রায় 150 থেকে 200 জন সিপিএম সমর্থক। এলাকায় ফেরেন তারা প্রশাসনের আশ্বাসে। পরশু রাতে প্রশাসন আশ্বস্ত করে তাদের এলাকায় নিয়ে আসে। তারা ভোটাধিকারটা শুধু প্রয়োগ করতে চেয়েছিলেন এবং দল বেঁধে সবাই 150-200 জন মানুষ ভোট দিতে গেছিলেন মহারানী বটতলার সামনে। তাদের ওপর হামলা হলো এবং তারপর সিপিএম যেটা অভিযোগ করছে, মিনাখার তৃণমূল বিধায়ক উষারানী মণ্ডল নিজে হাজির ছিলেন, তার স্বামী ব্লক লেভেলের তৃণমূল কংগ্রেসের নেতা মৃত্যুঞ্জয় মণ্ডল, তার নেতৃত্বে এই হামলা হয়। 20-25 জনের বন্দুকধারী সশস্ত্র তৃণমূল কর্মীরা এই হামলা চালায়। দেখতে পাচ্ছেন যে হাসপাতালে একেবারে কাতরাচ্ছেন গুলিবিদ্ধ মানুষ। টোটন মণ্ডল, ক্ষিতীশ নস্কর, বেহুলা মণ্ডল, রুমা মণ্ডল, 4 সিপিএম সমর্থকের শরীরে একাধিক গুলি লাগে, বুলেট ইনজুরি। একেবারে পরিষ্কার ভাষায় জানিয়ে দিয়েছেন ডাক্তাররা। এই ঘটনার পরে সুধীর কুমার রাকেশ, যে ছবি খানিকক্ষণ আগে আপনাদের দেখালাম, ঘটনাস্থলে যান এবং নির্বাচন কমিশনে আশ্বাস দেন, তাতেও কিচ্ছু হয়নি। নির্বাচন কমিশন জেলা শাসকের রিপোর্ট তলব করেছে, কিন্তু এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের প্রতিক্রিয়ার জন্য আমরা চেষ্টা করেছিলাম, তারা কেউ প্রতিক্রিয়া দেননি, কিন্তু উল্টে একটা পাল্টা এফআইআর হয়েছে, যাতে বলা হয়েছে সিপিএমই নাকি আক্রমণ করেছিল। কিন্তু এই ছবি সম্পূর্ণ ভিন্ন কথা বলে। একটা ছোট্ট বিরতির সময় হয়ে গেছে, তারপর অতিথিদের কাছে আমরা ফেরত যাব এবং দেখাবো আরো ছবি দিনভর আমাদের ক্যামেরার সামনে যা ধরা পড়ল। কার দখলে দিল্লি অনুষ্ঠানে আরো একবার আপনাদের স্বাগত।
আপনারা প্রত্যেকে নিশ্চয়ই হিন্দি ছবি দেখেন। একটা সময় ছিল ধরুন 90 এবং 2000 এই দশকেও যে ঘটনা হয়ে যাওয়ার পর সেখানে পুলিশ বাহিনী উপস্থিত হতো। বিশ্বাস করুন আজকে আমাদের অনুভূতিটা হচ্ছে ঠিক সেই রকম। 5 দফার নির্বাচন হয়ে যাওয়ার পর সুধীর কুমার রাকেশ তার মনে হচ্ছে যে প্রশাসন ভোটারদের যথেষ্ট আস্থা অর্জন করতে পারেনি। কিন্তু এর আগে যখন 4 দফা মাকে ছিল, বারবার সংবাদ মাধ্যম বিরোধীরা আওয়াজ তুলছিলেন যে গণতন্ত্রের কার্যত কণ্ঠরোধ করা হচ্ছে, তখন তার মনে হয়নি আজকে শেষ বেলায় যখন গোধূলি নেমেছে, কার্যত আর হয়তো আধ ঘন্টা 20 মিনিট নির্ধারিত ভোট গ্রহণের সময়, তখন সাংবাদিকদের সুধীর কুমার রাকেশ তার আত্মোক্তি বলবো, স্বগতোক্তি বলবো, তিনি বললেন যে প্রশাসন যথেষ্ট আস্থা অর্জন করতে পারেনি। কিভাবে বুঝলেন? না, হারোয়ায় গিয়ে গ্রামবাসীরা তারা তার আশ্বাস, তার ফিজিক্যালি তার উপস্থিতি সত্ত্বেও ভোট দিতে যখন গেলেন না। কি বলবেন? একদম হিন্দি ফিল্মের মতো না যে গোটা ঘটনাটা হয়ে যাওয়ার পর একেবারে সরবে পুলিশ বাহিনী উপস্থিত হয়। আপনাদের এইবার দেখাবো কামদুনির যে ঘটনা, যেখানে প্রিসাইডিং অফিসার চমৎকার ভূমিকা পালন করেছে, প্রশংসা করতেই হবে। তার কারণ গোটা ভোটদানের অধিকারটা সামলানোর যে গুরুদায়িত্ব একজন প্রিসাইডিং অফিসারের ঘাড়ে থাকে, সেটা একজন তৃণমূল কংগ্রেসের নেতার ওপর অর্জন করে, তার কাঁধে অর্পণ করে তিনি নিশ্চিন্তে বিশ্রাম করছিলেন। এবং তার চেয়ারে, প্রিসাইডিং অফিসারের চেয়ারে সেই তৃণমূল নেতা একেবারে ফিজিক্যালি বসে চমৎকার ভোট পরিচালনা করলেন কামদুনিতে। সেই কামদুনি যেখানে আমাদের এক সহনাগরিকাকে আমরা হারিয়েছি বিভৎসভাবে। আসুন দেখব সেই ছবি। কেন্দ্রীয় বাহিনী উপস্থিত ছিল, কেন্দ্রীয় বাহিনী দেখা মেলেনি যারা বলছেন তারা ভুল কথা বলছেন। কারণ কামদুনির এই বুথে কেন্দ্রীয় বাহিনী উপস্থিত, প্রিসাইডিং অফিসারের চেয়ারে গিয়ে তৃণমূল নেতা বসে একেবারে তৃণমূল এজেন্টের পাশে বহিরাগত যুবকদের বসিয়ে ভোট পরিচালনা হচ্ছে। খবর সংগ্রহ করতে গেল এবিপি আনন্দ এবং ভোটে কারচুপির অভিযোগ পেয়ে যখন আমাদের প্রতিনিধিরা সেখানে পৌঁছলেন কামদুনি প্রাথমিক স্কুলের বুথে, সেখানে বুথে ঢোকা মাত্র এই ছবি ক্যামেরা ধরা পড়ল। সোনা ঘোষ দেখতে পাচ্ছেন, স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতা, এবং প্রিসাইডিং অফিসারের চেয়ারে বসে আছেন মাধাই মণ্ডল, তৃণমূল কর্মী, একেবারে দাঁড়িয়ে ভোট পরিচালনা করছেন। কারণ প্রিসাইডিং অফিসারের চেয়ারে তাঁরই দাদা তৃণমূল কংগ্রেসের আর একটু বড় নেতা ভোট পরিচালনা করছেন। প্রিসাইডিং অফিসার বিশ্রামে। আমরা খোঁজ নিতে গেলাম, প্রিসাইডিং অফিসারকে দেখতে পাইনি। তারপর পাশের ঘরে খোঁজ নিতে গিয়ে শোনা গেল যে তৃণমূল কংগ্রেসের নেতার হাতে ভোট পরিচালনার দায়িত্ব দিয়ে দেখতে পাচ্ছেন সোনা ঘোষ গিয়ে বেঞ্চে বসে পড়েছে, বিশ্রাম করতে চলে গেছেন প্রিসাইডিং অফিসার। একেবারে এই কুকীর্তি যখন ক্যামেরায় রেকর্ড করেছি তখনই স্বমহিমায় আবির্ভূত হলো কারা? অবশ্যই শাসক দল। এবং আমাদের প্রতিনিধিকে কার্যত ঘাট ধাক্কা দেওয়া হলো, আঘাত করা হলো, ক্যামেরা ছিনিয়ে। আপনি দেখতে পাচ্ছেন প্রিসাইডিং অফিসার চমৎকার জামা টামা কিছুটা খুলে একটু রিল্যাক্স করছেন, বিশ্রাম নিচ্ছেন। দেখতে পাচ্ছেন চমৎকার ভূমিকা পালন করলেন প্রিসাইডিং অফিসার। কামদুনির বুথ, সেই কুখ্যাত কামদুনি যা গোটা দেশে ঘৃণা এবং অত্যন্ত অসহায় ক্রোধের সৃষ্টি করেছিল। প্রিসাইডিং অফিসারের চেয়ারে বসে তৃণমূল নেতা চমৎকারভাবে ভোটটা পরিচালনা করলেন। ক্যামেরা ভাঙার আপ্রাণ চেষ্টা করলেন, আমাদের প্রতিনিধি প্রহিত হলেন, কিন্তু ছবিটা তিনি তুলে আনতে পারলেন। দেখতে পাচ্ছেন ভোট দিয়ে এসে বসেছি, ভোটার আইডি কার্ডটা দেখি। কারণ ভোটের কার্ড আমার কাছে আছে। আমি দেখাও ভোট দিছো, নাম কি? আমার নাম, আমি ভোট এখানে আমি বসিনি। ভোটার কার্ডটা দেখি। ভোটটা দিয়ে তিনি বসেননি চেয়ারে, দেখা যাক। আমি এখানে বসিনি। ভালো করে ছবিটা নিন। মাধাই মণ্ডল তৃণমূল কংগ্রেসের নেতা। মেশিন খারাপ হয়েছে এটা তুমি জানো, তোমার দায়িত্ব তো, আপনার তো দায়িত্ব এইখানে যে সুস্থভাবে নির্বাচন হবে। আপনি এসে এইখানে পাখার হাওয়া খাচ্ছেন। এই মুহূর্তে এলাম স্যার, পাকা একদমই না, আমি অনেকক্ষণ আমি এখানে এসেছি। আপনি অনেক বলেছেন, আমি এইখানে ছিলাম স্যার। আপনাকে এখানে কেন কে বসতে বলেছে? কেউ বসতে বলে, ওনারা এখানে শুয়ে দিল বলে আপনি এখানে বসুন। উনি কি বলেছেন এখানে বসুন? ওনারা লোক আছে এখানে বলে আপনি বসুন। ওনারা কি বললেন? বলে আপনি অসুস্থ বোধ করছেন, আপনি বাইরে গরমে থাকতে পারেন না, বাইরেটা বসুন। শুনতে পাচ্ছেন যে মনে হচ্ছে তাদের দেখে তৃণমূল কংগ্রেস নেতাদের যে এই প্রিসাইডিং অফিসার অসুস্থ বোধ করছেন, তাকে সরে বসুন। তিনিও জামা টামা খুলে বিশ্রাম নিচ্ছিলেন। ক্যামেরা দেখে একেবারে হতচকিত হয়ে উঠে বললেন যে, অবশ্যই জামাটা পরে নিলেন ঝটপট এবং বললেন যে না না, এইখানে আমরা বিশ্রাম নিচ্ছিলাম, আমার দায়িত্বে আমি আছি। আমি বিমলবাবুর কাছে যাব। বিমলবাবু, পশ্চিমবঙ্গের নাগরিকদের একটা চমৎকার অনুভূতি হয়েছিল 2009 এবং 2011-তে, যখন
বামফ্রন্ট জামানায় ছাপ্পা, রিগিং, বুথ দখল, এই অভিযোগগুলো কোনো অসাধারণ অভিযোগ না। আমার ধারণা তখন যদি শক্তিশালী সংবাদ মাধ্যম থাকতো আমরা তখনও সেই যুগেও ছবি পেতাম। 2009 এবং 11 যে আশার আলোটা জাগিয়েছিল, আজকেও 41টা আসনে ভোট আপনি জানেন গোটা দেশে, সেইখানে নাগরিকরা যেভাবে সুষ্ঠুভাবে ভোট দিতে পারে, কোথায় সমস্যাটা, কোথায় আবার কি সেই পুরনো জামানা ফিরে এলো? না, একেবারে হতাশার অন্ধকার নেমে এসেছে আমি সেটা বলছি না এখনো পর্যন্ত, কারণ 17টা মোট আসন, তার 33,000 সম্ভবত বুথ, তার বেশি তারও বেশি। তা সেখানে ধরুন 50টা 20টা 40টা 50টা জায়গায় গোলমাল হয়েছে, অস্বীকার করা যাবে না, এবং স্পোরেডিক হিংসা হয়েছে। প্রতিটি হিংসার ঘটনা নিন্দনীয়, অস্বীকার করা যাবে না, কারণ একটা ঘটনাও যদি না ঘটতো সবচেয়ে খুশি হতাম আমরা, সবচেয়ে খুশি হতাম যদি পুলিশ না লাগতো, মানুষ নিজের মতো গিয়ে ভোট দিয়ে আসতো। এদেশে তো সেটা হবে না। যেখানে গুজরাট একটা জায়গায় পৌঁছতে পেরেছে, যেখানে বিহার, ঘরের পাশে আমরা বিহারকে দেখানো পৌঁছতে পেরেছে, আমরা সেখানে। আপনি একটা জিনিস মানবেন, কথায় কথায় আমরা বলি যে সংগঠন নেই, মেশিনারি নেই। আরে ডেমোক্রেটিক কান্ট্রিতে এই মেশিনারি সংগঠন লাগবে কেন? লাগবে কেন? আমার মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোট দেবে। আসলে দেব। দীর্ঘদিন হয়েছিল কি জানেন তো, এই রাজ্যেও এই স্বতঃস্ফূর্ততার বদলে সাংগঠনিকতার উপর বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। বামপন্থীরা যেটা করে থাকে, ইউজুয়ালি তারা স্বতঃস্ফূর্ততায় বিশ্বাস করে না, স্পন্টেনিটিটাকে তারা তো অলমোস্ট বাদ দেয়। তারা মনে করে সাংগঠনিকভাবেই কাজ করা যেতে পারে, সর্বত্র সংগঠন থাকবে না, চাইলে এটা সাংগঠনিক। একবার আপনাদের থামাবো, কামদুনির ছবি আমরা দেখাচ্ছি, আমাদের ওপর কিভাবে আক্রমণ হয়েছিল, ক্যামেরা ছিনিয়ে নেওয়ার চেষ্টা হয়, কার্যত জীবনের ঝুঁকি নিয়ে প্রকাশ সিংহ আমাদের প্রতিনিধি, তিনি এই ছবি তুলে আনেন। দেখুন সেই আক্রমণের ছবি। সিংহ এবং সমিত সেনগুপ্ত আমাদের দুই প্রতিনিধি, তারা প্রহিত হয়েছেন। আপনাদের জানিয়ে রাখি যে ওনারা কিন্তু ঠিক কথাই বলছেন, যারা শিউরে উঠছেন এই ছবি দেখিয়ে তারা ঠিক অনুভূতি প্রকাশ করছেন না, কারণ সত্যি সত্যিই তো অশান্তি হলো। কি অশান্তি বলুন তো? কেন একটা নিশ্চিন্তে প্রিসাইডিং অফিসারকে বিশ্রামে পাঠিয়ে তৃণমূল নেতা ভোট পরিচালনা করছিলেন, সেখানে সংবাদ মাধ্যম এবিপি আনন্দ ঢুকে কি অশান্তিটাই না করলো? ওনারা সঠিক কথা বলছেন, আমি অ্যাপ্রিসিয়েট করছি। তারপর সত্যি সত্যি তো অশান্তির মধ্যে পড়তে হলো। একটা নিশ্চিন্তে ভোট দখল, বুথ দখল, ছাপ্পা ভোটের প্রক্রিয়া চলছিল, সেখানে ক্যামেরা, মূর্তিমান অশান্তি, কোনো সন্দেহ নেই আমাদের। বিমল বাবু, যাই হোক, তো এই যে সংগঠনের ওপর অতি নির্ভরশীলতা মানুষের স্বতঃস্ফূর্ততার বদলে, সেটা কিন্তু পশ্চিমবঙ্গে খুব একটা লাভ হয়নি, আমাদের ক্ষতিই হয়েছে। এখন ধরুন আপনি যদি 30 বা 40টা ঘটনা, আমি সারাদিনে যেটা দেখেছি 30-40টা ঘটনাই বেশি করে বারবার দেখানো হয়েছে, তো সেটাকে যদি জেনারেলাইজ করা হয় যে গোটা ভোটটাই প্রহসনে পরিণত হয়েছে, কিন্তু ধরুন কলকাতার কয়েকটা প্রাইভেট চ্যানেলে যদি 30-40টা ঘটনা হয়, তাদের ক্যামেরায় ধরা পড়ে কতজন? মানে আমরা বলছি যে বাংলার 1 নম্বর নিউজ চ্যানেল এবিপি আনন্দ, তার 10টা প্রতিনিধি জেলায় আমরা পাঠাতে পারি, তাতে যদি 40টা ছবি হয় সমস্ত সংবাদ মাধ্যম, আপনি মানে কোনো সন্দেহের অবকাশ নেই বিমলবাবু যে অন্য জায়গায় ছবিটা ভীষণ উজ্জ্বল কিছু নয়। আমরা ধরে নিচ্ছি যে এই 40টা যদি হয় তাহলে ওই অঙ্কের বিচারে হয়তো 400টা হয়ে যাবে, কিন্তু তারপরেও আমি বলবো, মানে আপনি নিশ্চয়ই এটা বলবেন না যে তৃণমূল কংগ্রেস এবিপি আনন্দের গটআপ যে ভাই তোরা করিস না। আমি কারো গটআপ বলছি না, না বলছি আমি লজিকটা বলছি। আমি একাধিক কাজ, সকালে আমি কোথাও বেরোইনি, আমার কাজ ছিল, একাধিক চ্যানেলেও দেখেছি, অনেক চ্যানেলে দেখাচ্ছে যে তৃণমূল কংগ্রেস আক্রান্ত হয়েছে, একাধিক চ্যানেলে দেখিয়েছে। আমি কোন চ্যানেলে সমান খারাপ, কিচ্ছু পছন্দ করছি না। তৃণমূল কংগ্রেস আক্রান্ত হলেও একই রকম খারাপ। আমি কোন চ্যানেল সম্পর্কে আমার ব্যক্তিগত কোনো অ্যালিগেশন নেই, প্রত্যেকে তার নিজের মতো দেখিয়েছেন, সেখানে আমার কিচ্ছু বলার নেই। এবং সাংবাদিকরা অনেক বিপদে ঝুঁকি নিয়ে কাজ করেন, তাদের প্রত্যেককে অভিনন্দন জানানো উচিত। কিন্তু এই 30 বা 40 বা 50টা ঘটনা দিয়ে যদি আমি সাধারণীকরণ করি যে এটা ভোট প্রহসন হয়েছে, আই বেগ টু ডিফার। এবং আমি মনে করি যে ভোটটা সার্বিকভাবে ঠিকই হয়েছে, কিন্তু এই স্পোরেডিক ঘটনার একটা স্থানিক চরিত্র আছে, সেই অঞ্চলে নিজস্ব কিছু গোলমাল আছে, সেই গোলমালগুলো নির্বাচনের সময় চলে আসে। এগুলো থেকেই কখনো জেনারেলাইজ করবেন না যে গোটা ভোটটা প্রহসনে পরিণত হয়েছে। জয়প্রকাশ বাবু, 2004-এর নির্বাচনের পরে বিমান বোস, বুদ্ধদেব ভট্টাচার্যরা যে কথা বলতেন, বিমল বাবুর গলায় ঠিক সেই সুর শোনা গেল।
যে সামান্য কয়েকটা গন্ডগোল হয়েছে, ওগুলো কোনো ব্যাপার নয়। আচ্ছা, 34 বছরের প্রতিষ্ঠা যদি 2.5 বছরে, আমি বিমলবাবুর কথা বলছি না, 2.5 বছরে তৃণমূল কংগ্রেস 34 বছরের প্রতিষ্ঠা 3 বছরে তৃণমূল কংগ্রেস অর্জন করলো, এটা অ্যাপ্রিশিয়েট করবেন না? না, সেটা তো এখন সে সাধারণ মানুষ করছে এবং কিভাবে করছে আমরা জানি, কিন্তু একটা ঘটনা, একটু পরেই এবিপি আনন্দ যাচ্ছে এক্সিট পোলে। এক্সিট পোলটা কি, আপনি কি 82 কোটি লোকের মতামত নিচ্ছেন? তা তো নয়, সেটা তো স্যাম্পলিং করছে। সেই স্যাম্পলিংটাকে কিন্তু বিমল বাবুরা সাপোর্ট করবেন। আর আজকে যেটা মারামারির রক্তের স্যাম্পলিং আপনারা দেখাচ্ছেন, এটা অদ্ভুত একটা ডাইকোটমি, যে সেই স্যাম্পলিংটাকে ওনারা বলেন এটা প্রতিচ্ছবি নয়। না, আমি বলতে দিন, আপনি আপনার বলবেন। এটাই হচ্ছে তৃণমূলের বা তৃণমূল পন্থীদের, তৃণমূল সাপোর্টার, তৃণমূল পন্থী, এদের এটা হচ্ছে ডাইকোটমি, যে তারা সত্যটা মানতে চান না। এটা দেখুন অদ্ভুত ব্যাপার, ওই জিনিসটা তিনি বলবেন স্যাম্পলিং সার্ভে ঠিক, আর এই স্যাম্পলিং বলবেন দেখি এটা জাগে জাগে, এটা কিছু নয়। প্রোগ্রামটা বহু লক্ষ লোক দেখছে, হ্যাঁ দেখতে বলে অল্প বুদ্ধি প্রকাশ করবেন, আপনার স্বল্প বুদ্ধিটাকে দেখাচ্ছি, আপনার কন্ট্রাডিকশন, মানে এই তৃণমূলের কন্ট্রাডিকশনটা বোঝা উচিত। তারা যেটা আগে বলতো বিমান বাবুরা, দেখুন আজকে ঠিক সেই কথা বলছে। আজকে ছোট্ট বিরতির সময় হয়ে গেছে, বিরতির পর ততক্ষণ আমি আশা করবো অন্তত স্টুডিওর এই বিবাদ মিটে যাবে। ছোট্ট বিরতির পর ফেরত আসবো। কার দখলে দিল্লি দেখছেন, সঙ্গে থাকুন। আপনাদের বলছিলাম না যে গণতন্ত্রের উৎসব বলে যেখানে শুরু করছি, হলো কিন্তু দিনের শেষে গণতন্ত্রের কণ্ঠরোধ। তার কারণ এই পঞ্চম দফা, এর আগে চতুর্থ দফা, তার আগে তৃতীয় দফা, এই প্রতিবার বিরোধীদের অভিযোগ, সংবাদ মাধ্যমের ছবি, তারপর পঞ্চম দফার শেষ বেলায় গোধূলি লগ্নে এসে সুধীর কুমার রাকেশ হঠাৎ পশ্চিমবঙ্গের বঙ্গভূমিতে পা রেখে আবিষ্কার করলেন যে এখানকার প্রশাসন ভোটারদের আস্থা জাগাতে পারেনি। আপনাদের পাশাপাশি 3টে ছবি দেখাবো, দেখা যাক এই 3টে ছবির পর কি ছিল নির্বাচন কমিশনের ভূমিকা। প্রথমে দেখতে পাচ্ছেন জয়নগর জীবনতলার মৌখালী হাই স্কুলের 225 নম্বর বুথ। স্পষ্ট দেখা যাচ্ছে ফারাক মোল্লা নামে এক তৃণমূল নেতা, তিনি ভোটারকে হাত ধরে ভোট দেওয়াচ্ছেন। সোমবার সকাল থেকে দুপুর অবধি এই একই ছবি পাওয়া গেছে এবং এবিপি আনন্দে এই খবর দেখানোর পর সংশ্লিষ্ট বুথের প্রিসাইডিং অফিসারকে দুপুরের পরে শেষ পর্যন্ত নির্বাচন কমিশন সরিয়ে দেয় এবং ফারাক মোল্লার নামে এফআইআর দায়ের করেছে কমিশন। এবার আপনাদের নিয়ে যাব তৃতীয় দফায়। দীপালি সাহা, সেই তৃণমূল কংগ্রেসের সোনামুখীর বিধায়ক যিনি ফেরার আছেন, যার সঙ্গে আমরা আনন্দবাজার পত্রিকা, এবিপি আনন্দ, সংবাদ মাধ্যম কথা বলতে পারে, কিন্তু যাকে পুলিশ খুঁজে পায় না, পুলিশের চোখে ফেরার। দীপালি সাহা তৃতীয় দফার নির্বাচনে অন্যের হয়ে ভোট দিলেন। এই তিরোল পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেসের সদস্য ঝর্ণা সিংহ। তার আগে দেখাচ্ছি চতুর্থ দফার ছাপ্পা ভোট দিলেন সোনামুখীর তৃণমূল বিধায়ক দীপালি সাহা। বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের শাহাপুর প্রাথমিক বিদ্যালয়ের 27 নম্বর বুথের ছবি এটা। এই ছবিতে স্পষ্ট যে বুথে ঢুকে কিভাবে একেবারে সরবে ভোট পরিচালনা করছেন দীপালি সাহা। কমিশনের নির্দেশে রবিবার এই বুথে পুনর্নির্বাচন হয়। ঝর্ণা সিংহ, এই ছবি এবিপি আনন্দের পর্দায় আপনারা বারবার দেখেছেন। তৃতীয় দফা নির্বাচনে আরামবাগের ছবি এটা। অন্যের হয়ে তিরোল পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেসের সদস্য ঝর্ণা সিংহ ভোট দিচ্ছেন। ঘেরা জায়গায় সাহায্য করার নামে গিয়ে নিজেই ভোট টিপে দিচ্ছেন, বোতাম টিপছে। এবিপি আনন্দে এই খবর সম্প্রচারিত হওয়ার পর কমিশন সক্রিয় হয় এবং প্রিসাইডিং অফিসারকে সরিয়ে দেওয়া হয়। মহকুমা শাসকের লিখিত অভিযোগের ভিত্তিতে তৃণমূল পঞ্চায়েত সদস্যকে গ্রেফতার করে পুলিশ। যদিও জামিনযোগ্য ধারায় মামলা রুজু হওয়ায় আদালতে মুহূর্তের মধ্যে জামিন পেয়ে যান ঝর্ণা সিংহ। এবার আপনাদের দেখাবো যে কলকাতার যে ছবিগুলো দেখালাম, এতে আপনারা বিস্মিত হয়েছেন। বিস্মিত হওয়ার কোনো কারণ নেই, তার কারণ কলকাতার ছবিগুলো খুব স্বাভাবিক। কলকাতার শেরিফকে রঞ্জিত মল্লিক, প্রখ্যাত চিত্রতারকা, চমৎকার মানুষ, তিনি নিজেই ভোট দিতে পারলেন না। সস্ত্রীক তাকে এবং তার স্ত্রীকে, সস্ত্রীক গেছিলেন, ফেরত আসতে হলো। যদি কলকাতার শেরিফ ভোট দিতে না পারেন, কলকাতাবাসী, কলকাতার নাগরিকরা কি করে ভোট দেন? আপনারা দেখতে পাচ্ছেন পাশাপাশি দুটো ছবি। ভোট দিতে পারলেন না কলকাতার শেরিফ, কারণ ভোটার তালিকায় তার নাম উধাও হয়ে গেছে। টালিগঞ্জের বাঙুর হাই স্কুলে সপরিবারে ভোট দিতে গেলেন কোয়েল মল্লিক, নায়িকা কন্যা। কোয়েল ভোট দিতে পারলেও রঞ্জিতবাবু বা তার স্ত্রী ভোট দিতে পারেননি। রঞ্জিতবাবু ভোট দিতে ব্যর্থ মনোরথ হয়ে ফেরার পর আমি দেখব কি বলছেন রঞ্জিতবাবু। খারাপ লাগছে যে নিয়ারলি ফর দ্য লাস্ট 50 years I have been casting my vote, কিন্তু this is the first time my name
is deleted from the voters list. শুধু আমার না, আমার স্ত্রীরও নাম নেই। এটা কি করে হলো আমি সেটাও জানি না, কি করে হাউ ইট হ্যাপেন সেটা জানি না। কিন্তু একটা ফান্ডামেন্টাল রাইটটাই তো মানে প্রায় এই হয়ে গেল, নষ্ট হয়ে গেল। তো যাকে আমি খোঁজ করেছিলাম এটা হলো কি করে, আর দেখুন আগে দেখাই আগে ফার্স্টে এই হলো আমার আইডেন্টি কার্ড ভোটের আছে আছে আছে। তো ইনস্পাইট অফ এটা থাকা সত্ত্বেও কি করে আমার নামটা ডিলিটেড হলো, আই ডোন্ট নো। এর পাশেই দেখছেন আশা আবাসনের ৭৫ জন বয়স্কা মানুষ, তারা আজকে ভোট দিতে পারলেন না এবং তারা চিরকাল ভোট দিয়ে এসছেন। ভোটার তালিকা থেকে তাদের নামটা রাতারাতি উবে গেল। কোয়েলের কথা দেখালাম, এবার দেবের কথা দেখাবো। দেব আজকে ভোট দিয়েছেন, সেই ছবি। দেব লাইন টপকে একটু আগে যেতে চেয়েছিলেন, হয়তো সংবাদ মাধ্যমের অনুরোধে, হয়তো ছবি তোলার জন্য, কারণ আমরা জানি না, কিন্তু তারপর সাউথ সিটি স্কুলের বুথে ভোট দিতে যান। লাইনে একটু টপকে গেছিলেন, প্রতিবাদ করেন অন্যান্য ভোটাররা। শেষমেশ দেব আবার নিজের জায়গায় ফিরে যান, পরিস্থিতি স্বাভাবিক হয়। আরেকবার দেখবো দেবের ছবি। If you are responsible, what happened to change him? He wrote that in Hyderabad. I don't know anything. I was telling that. No, you stand there. You won't stand there. You won't stand there. আপনারা দেখতে পারলেন যে ভোটার অত্যন্ত ক্ষুব্ধ হয়েছেন লাইন টপকে দেব যাওয়ায়। চিরঞ্জীবীর উদাহরণ, দক্ষিণ ভারতের সেই উদাহরণ ইদানিংকালে আমরা সবাই সংবাদ মাধ্যমে দেখেছি। চিরঞ্জীবী লাইন টপকে সামনে এসেছিলেন, ভোটারদের ক্ষোভে তাকে পিছিয়ে যেতে হয়, সেই উদাহরণ টেনে ভোটাররা তাকে পিছিয়ে যেতে বলেন। দেব অবশ্য পিছিয়ে গেলেন। ছোট্ট একটা বিরতির সময় হয়ে গেছে, বিরতির পর আপনাদের দেখাবো যে জন্য টেলিভিশন সেটের সামনে আপনারা অপেক্ষা করছেন অধীর আগ্রহে। আমরা জানি বুথ ফেরত সমীক্ষা, এক্সিট পোল, এবিপি আনন্দ, এসি নিলসনের বুথ ফেরত সমীক্ষায় কি ছবি উঠে এলো এই রাজ্যের ৪২টা আসনে আপনাদের জন্য নিয়ে আসবো। কিন্তু তার আগে কার দখলে দিল্লিতে ছোট্ট একটা বিরতি, সঙ্গে নমস্কার, দেখছেন এবিপি আনন্দ, কার দখলে দিল্লি। আর যে জন্য এতক্ষণ টেলিভিশন সেটের সামনে অপেক্ষা করছেন আপনারা, বুথ ফেরত সমীক্ষা, এক্সিট পোল, এবিপি আনন্দ, এসি নিলসনের যৌথ এক্সিট পোল, বুথ ফেরত সমীক্ষা কি জানাচ্ছে আমাদের। তার আগে আপনাদের আমরা দেখিয়ে নেব ২০০৯ লোকসভা নির্বাচনে কি ছিল ছবিটা। তারপর ৩ দফায় আপনারা জানেন আমরা পরপর ৩ মাসে, জানুয়ারি, ফেব্রুয়ারি এবং মার্চ মাসে ওপিনিয়ন পোল করি। সেখানে কি ছিল এ রাজ্যের ৪২টা আসনের ছবিটা। প্রথমে দেখব কটা আসন ২০০৯ সত্যি এই রাজনৈতিক দলগুলো পেয়েছিল এবং তারপরে ৩ দফায় আমাদের ওপিনিয়ন পোলে কি ফলাফল এসেছিল দেখব। রাজ্যের তুলনামূলক আসন ২০০৯ তৃণমূল কংগ্রেস পেয়েছিল ১৯টি আসন, জানুয়ারি মাসের ওপিনিয়ন পোলে এসেছিল ২৬টি আসন, ফেব্রুয়ারি মাসে তৃণমূল কংগ্রেসের আসন বেড়ে দাঁড়ায় ২৯টা, আর সামান্য কমে শেষ মার্চের জনমত সমীক্ষায় আসে ২৮টা। বামফ্রন্ট ২০০৯ ১৫টি আসন পেয়েছিল, জানুয়ারি মাসের ভোট সমীক্ষায় ছিল ১৩টি, কমে হয় 10টি এবং তারপর মার্চ মাসে 10টি থাকে। কংগ্রেস 6টি পেয়েছিল ২০০৯ শেষ লোকসভা নির্বাচনে, প্রথম ওপিনিয়ন পোলে 2টি কমে দাঁড়ায়, তারপরের ওপিনিয়ন পোলে 2টি, একটি বেড়ে 3টি হয় মার্চ মাসের ওপিনিয়ন পোলে। বিজেপি 1টি আসন পেয়েছিল ২০০৯, দার্জিলিং আসন আপনারা জানেন, প্রথম ওপিনিয়ন পোলে 1টিও আসন পায়নি, দ্বিতীয় ফেব্রুয়ারি মাসের ওপিনিয়ন পোলে 1টিও আসন পায়নি, তৃতীয় মার্চ মাসের ওপিনিয়ন পোলে 1টি আসন দেখানো হয়। অন্যান্যরা 1টি আসন পেয়েছিল ২০০৯ এবং ভোট সমীক্ষায় অন্যান্য ছিল 1টি জানুয়ারি মাসের, ফেব্রুয়ারি মাসে 1টি এবং মার্চ মাসে অন্যান্যরা কোনো আসন পায়নি। এবার তুলনামূলক ভোটের শতাংশ এই একই কায়দায় আপনাদের সামনে প্রেজেন্ট করব আমরা। প্রথমে ২০০৯ কত পার্সেন্টেজ ছিল এবং তারপরে 3 দফায় আমাদের জনমত সমীক্ষায় কি উঠে এলো দেখব। ভোটের পার্সেন্টেজ, তুলনামূলক ভোট শতাংশ, ২০০৯ তৃণমূল কংগ্রেস পেয়েছিল ৩১% ভোট, প্রথম ওপিনিয়ন পোলে তা বেড়ে দাঁড়ায় ৪১%, ৪৩% হয় ফেব্রুয়ারি মাসে দ্বিতীয় জনমত সমীক্ষায়, ৪১% সামান্য কমে হয় মার্চ মাসে জনমত সমীক্ষায়। বামফ্রন্ট ৪৩% ভোট পেয়েছিল ২০০৯ শেষ লোকসভা নির্বাচনে, প্রথম ওপিনিয়ন পোলে ৩৪%, দ্বিতীয়তে ৩২% এবং তৃতীয়তে ৩১% হয়। কংগ্রেস
14% পেয়েছিল শেষ লোকসভা নির্বাচন 2009। প্রথম ওপিনিয়ন পোলে কমে দাঁড়ায় 6%, 6%ই থাকে ফেব্রুয়ারি মাসে, এবং তৃতীয় জনমত সমীক্ষায় সামান্য বেড়ে 8% দাঁড়ায়। বিজেপি 6% পেয়েছিল 2009-এর লোকসভা নির্বাচনে, 11% আমাদের প্রথম ওপিনিয়ন পোলে, 12% দ্বিতীয় ওপিনিয়ন পোলে, এবং তৃতীয় ওপিনিয়ন পোলে বেড়ে দাঁড়ায় 14%, অনেকটাই বাড়ে 14%, 6 থেকে 14। অন্যান্যরা 6% ছিল 2009 শেষ লোকসভা নির্বাচনে, প্রথম জনমত সমীক্ষায় 8%, দ্বিতীয় জনমত সমীক্ষায় 7% এবং তৃতীয় জনমত সমীক্ষায় 6% দাঁড়ায়। এবার 2011-র বিধানসভা নির্বাচনের যে আসনওয়ারি হিসেব, তাকে যদি লোকসভার এই 42টা আসনের নিরিখে বিচার করি, তাহলে তৃণমূল কংগ্রেস কত এবং কংগ্রেস, বিজেপি এবং অন্যান্যরা বামফ্রন্টরা কত। আপনাদের দেখাবো 2011-র নির্বাচনকে যদি আমরা লোকসভার নিরিখে 42টা আসনে ভাগ করি, 34টা পাচ্ছে কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেসের জোট, বামফ্রন্ট পাচ্ছে 7টি আসন এবং একটি গোর্খা জনমুক্তি মোর্চা পাচ্ছে 1টি আসন। আরেকবার দেখাবো বিধানসভা নির্বাচনে 2011-এ যা হয়েছিল আমাদের রাজ্যে, তাকে 42টা লোকসভা আসনের নিরিখে বিচার করলে 34টা আসন পাচ্ছে কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেসের জোট, 7টি বামফ্রন্ট এবং 1টি পাচ্ছে গোর্খা জনমুক্তি মোর্চা। 34 নিঃসন্দেহে বিপুল। আমার ধারণা এর ভিত্তিতেই শেষ বড় নির্বাচন, বিধানসভা নির্বাচন, তার ভিত্তিতে তৃণমূল কংগ্রেস দাবি করছিল যে অন্তত 35টা 34টা এই শব্দবন্ধগুলো উঠছিল তৃণমূল কংগ্রেসের তরফ থেকে। 35টা আসন বলা হচ্ছিল, 34টা কিন্তু 2011-র বিধানসভা নির্বাচনকে লোকসভার নিরিখে বিচার করলে 34 আসছে। নিঃসন্দেহে 42-এ 34 একটা অত্যন্ত ভালো ফলাফল, কোনো সন্দেহের অবকাশ নেই। এবার 2013 শেষ নির্বাচনে রাজ্যে পঞ্চায়েত নির্বাচন, জেলা পরিষদের হিসেব অনুযায়ী আমরা জেলা পরিষদ সিটগুলোকে এরিয়া ভাগ করে যদি 42টা লোকসভা কেন্দ্রের নিরিখে বিচার করি, কি দাঁড়াচ্ছে ছবিটা? 34ই থাকছে, তার থেকে বাড়ছে, তার থেকে কমছে, কি থাকছে? এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে 30টি তৃণমূল কংগ্রেস এককভাবে লড়ে, বামফ্রন্ট 6টি এবং কংগ্রেস 3টি। এটা জেলা পরিষদের হিসেব। জেলা পরিষদের পঞ্চায়েত নির্বাচন 2013-এ যা হয়েছিল তাকে আমরা লোকসভার 42টা আসনের নিরিখে ভাগ করেছি। আপনাদের বলার কথা যে কলকাতার 2টি লোকসভা আসন দার্জিলিং পঞ্চায়েত ভোটের আওতায় পড়ে না, যার ফলে এর মধ্যে আসেনি। আপনাদের আরেকবার দেখিয়ে দেবো, 34 থেকে 30 কিছুটা কম, তবে ওই কলকাতার 2টো লোকসভা আসনকে আমরা ধরতে পারিনি, যার ফলে আপনি 32ও ধরতে পারেন। 34, 32 নিঃসন্দেহে 42টার মধ্যে অভাবনীয় ফলাফল, কোনো সন্দেহ নেই। আর এবার যে জন্য টেলিভিশন সেটের সামনে এতক্ষণ অধীর আগ্রহে আপনারা অপেক্ষা করছেন, এক্সিট পোল, বুথ ফেরত সমীক্ষা, কত পাবে তৃণমূল কংগ্রেস? যেরাম তারা দাবি করছে 35, 34, সত্যি সত্যি সেই পর্যায়ে কি যাবে বুথ ফেরত সমীক্ষা? আমরা আবার বলবো, ওই বিধিবদ্ধ সতর্কীকরণ যে কোনো রকম রাজনৈতিক পূর্বাভাস নয়, এক্সিট পোল গোটা পৃথিবীতে একটা স্বীকৃত পদ্ধতি এবং স্যাম্পল সার্ভের মাধ্যমে সেটা করা হয়। এবং খুব স্পষ্ট করে আমরা বলতে চাই যে আমরা একটা জনমতের আভাস কি হতে পারলো দেখতে পারলেন। ভোটের নামে কিছুটা তো প্রহসন হয়েছে, যদি বিচ্ছিন্ন ঘটনা ধরি তাহলেও প্রহসন হয়েছে, কিন্তু তার মধ্যে আমরা জনমতের একটা আভাস পাওয়ার চেষ্টা করছি। কত পেতে পারে 42টা আসনে তৃণমূল কংগ্রেস, কত পাবে কংগ্রেস, কত বিজেপি, কত বামফ্রন্ট, আলাদা আলাদাভাবে চতুর্মুখী লড়াই হয়েছে রাজ্যে, আপনারা সবাই জানেন। এবার আপনাদের দেখাবো সেই ফিগার, এটাই সেই মাহেন্দ্রক্ষণ, এক্সিট পোল, এবিপি আনন্দ, এস এ নেলসন কি বলছে বুথ ফেরত সমীক্ষা। দেখতে পাচ্ছেন তৃণমূল কংগ্রেস 24, অনেকটাই কমে গেছে। তৃণমূল কংগ্রেস 24টি আসন পেতে পারে, বামফ্রন্ট পেতে পারে 12টি আসন, কংগ্রেস 5টি আসন, বিজেপি 1টি আসন, অন্যান্যরা কোনো আসন পায়নি। এবিপি আনন্দ, এস এ নেলসনের বুথ ফেরত সমীক্ষা, এক্সিট পোলের ফলাফল আপনাদের সামনে। তৃণমূল কংগ্রেস 24টি আসন, অনেকটা কমে গেছে 24টি আসন, বামফ্রন্ট 12টি আসন, কংগ্রেস প্রায় তাদের 6টা আসন পেয়েছিল, জায়গাটা ধরে রেখেছে 5টি আসন, বিজেপি 1টি আসন, অন্যান্যরা কোনো আসন পায়নি। আরেকবার আপনাদের বলবো, তৃণমূল কংগ্রেস, এবিপি আনন্দ এবং দ্য নিয়েলসন কোম্পানির জনমত সমীক্ষা, মার্জনা করবেন, এক্সিট পোল বুথ ফেরত সমীক্ষা অনুযায়ী 24টি আসন পেতে পারে, বামফ্রন্ট পেতে পারে 12টি, কংগ্রেস পেতে পারে 5টি, বিজেপি 1টি, অন্যান্যরা 0। আমি চলে যাব বিশ্বনাথ চক্রবর্তীর কাছে, দ্রুত একবার তার প্রতিক্রিয়া নেব, তারপর এই স্টুডিওতে অতিথিদের কাছে ফিরবো। আরেকবার বলে রাখি, তৃণমূল কংগ্রেস 24টি আসন পেতে পারে, বামফ্রন্ট 12টি আসন, কংগ্রেস 5টি আসন, বিজেপি 1টি আসন, অন্যান্যরা 0। বিশ্বনাথবাবু, কি মনে হচ্ছে এক্সিট পোলের, আমরা এই মুহূর্তে প্রকাশ করলাম এবিপি আনন্দ এবং দ্য নিয়েলসন কোম্পানির এক্সিট পোল, কি মনে হচ্ছে ফিগার কি বলছে? ফিগার পরিষ্কার করে বলছে
যে যদি আপনি 2009-কে বেঞ্চমার্ক ধরেন তাহলে তৃণমূল কংগ্রেস +5 হচ্ছে। আবার আপনি যদি 2013-র পঞ্চায়েত নির্বাচন ধরেন তাহলে তৃণমূল কংগ্রেস যে সাংগঠনিক শক্তি সারা রাজ্যে বিস্তার করেছিল, 30টা মতন আসন আমরা প্রজেক্ট করছিলাম, সেখান থেকে 6টা কমছে। তার মানে আপনার ভিত্তিবৎসরের উপর কিন্তু অ্যানালাইসিসটা আসবে। 2009 হলে ডেফিনেটলি 19 থেকে 24 5টি যোগ বেশি হলো। যদি পঞ্চায়েত নির্বাচনের নিরিখে দেখেন তাহলে আপনার কিন্তু সেখানে 6টি কম হলো, কারণ 30 থেকে 24 আসে। একেবারে আপনার কাছে আবার আসবো, আমি দ্রুত একবার অন্যান্য অতিথিদের কাছে একদম প্রাথমিক প্রতিক্রিয়াটা নিয়ে নেব। চলে যাব বিক্রম বাবুর কাছে। বিক্রম সরকার বিজেপি নেতা আমাদের সঙ্গে আছেন। বিক্রম বাবু, প্রথমেই জানতে চাইবো যে 24 খানিকক্ষণ আগে আমরা লোকসভার নিরিখে এবং পঞ্চায়েতের নিরিখে দেখাচ্ছিলাম অনেকটাই 34-32, যদি কলকাতার দুটো তৃণমূল কংগ্রেস পাচ্ছে, এইভাবে পঞ্চায়েতের হিসেবটাও করি 34-30 এই ফিগারগুলোর থেকে 24 অনেকটা কম। কি বলবেন? কম তো হচ্ছেই, এবং আরও কম হতো যদি ইলেকশনটা ঠিক মতো হতো। ইলেকশন কমিশন যে আশ্বাস দিয়েছিল, যেটা 2009 এবং 2011-তে তারা ফুলফিল করতে পেরেছিল, সেটা এবার পারেনি। এবং আজকে রাকেশ যে কথা বলছে গিয়ে কনফিডেন্স আনার চেষ্টা করছে, কিন্তু সেটা ওরা প্রথম থেকেই করেননি। এর কি ব্যাপার, কার সঙ্গে কি হয়েছে জানি না, কিন্তু একটা কথা হচ্ছে যে মানুষ যেখানে ভোট দিতে পেরেছে, যেসব জায়গাতে পেরেছে তারা ভালো করেছে, কিন্তু এতগুলো জায়গাতে যদি এরকম ডিস্টারবেন্স থাকে, সন্ত্রাস থাকে, তাহলে কি হবে সেটা বলা মুশকিল। এখনো মনে করি অনেকগুলো ব্যাপার আছে, অনেকগুলো ফ্যাক্টর আছে, সারদা ফ্যাক্টর আছে, সবগুলো ফ্যাক্টর নিয়ে আমার মনে হয় টু ওয়েট টিল নিঃসন্দেহে এটা কোনো বলার অবকাশ রাখে না যে এই নির্বাচনে যেখানে চতুর্মুখী লড়াই হচ্ছে, সেখানে সত্যি সত্যি যে কোনো আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সংস্থা দ্য নিয়েলসন কোম্পানির মতো তাদের সমীক্ষা করার নানা অসুবিধা থাকে। চতুর্মুখী লড়াই এক্স্যাক্টলি আসনের কি হিসেব সেটা পাওয়া যে কোনো সমীক্ষক কোম্পানির পক্ষে অত্যন্ত অত্যন্ত কঠিন কাজ। ঋতব্রত, এখনো পর্যন্ত যে ফিগার 24, এটা তো সমীক্ষার ফিগার। ঠিক, ফিগার হচ্ছে 16 তারিখ, ঠিক মানুষের ফিগার। আমার সেই ফিগারে তো এখানে সমীক্ষা হবে, নানান জায়গায় সমীক্ষা হচ্ছে, সমীক্ষার অনুযায়ী আসবে। আমার শুধু কথা হচ্ছে, মানে আমি এই আগের পার্টে আলোচনা হয়েছে যে বুথ ফেরত সমীক্ষা, মানে আজকে যা দেখা গেছে তাতে হতেই পারে, মানে জ্ঞানী গুণী মানুষজন নানান তার মতামত থাকতে পারে। বলছেন বিচ্ছিন্ন এইগুলো দিয়ে গোটাটা জাজ করা উচিত না। আমি ওই জওয়ানের কথা, মানে গোটা দেশের তো আরো অনেক রাজ্য আছে, আমাদের রাজ্য আছে, তো এই জওয়ান নিশ্চিতভাবে কোন কোন রাজ্যে ভোটের ডিউটি করেছেন আমার জানা নেই, কিন্তু তিনি আজকে এসে বলছেন মানে জওয়ানকে আক্রমণ করেছে, তার করেছে আবার তৃণমূল কংগ্রেসের কর্মী, অন্য কেউ করেনি। শার্প ধারালো অস্ত্র নিয়ে আক্রমণ করেছে, কেননা বুথে ঢুকতে গোলমাল পাকাতে চেয়েছিল, সেটা অ্যালাউ করছিল না। তো এইরকম ধরনের যে বিচ্ছিন্ন ঘটনা, ধরুন কেউ বলতেই পারেন এই যে রক্ত গোটা দিন ধরে আপনাদের বৈদ্যুতিন মাধ্যমে যদি কেউ চোখ রাখে তাহলে রক্ত স্নান দেখা গেছে, মানুষের শরীরের রক্ত। এখন কেউ বলতেই পারেন যে তো হোলির রং, রক্তকে বলেছে। এখন এগুলো তো বোধের ওপর ডিপেন্ডেন্ট। মানে এই যে বাজার, ধরুন মানে আমরা বলছি আমাদের পার্টি, এই 4টে বামপন্থী দল, তারা অলরেডি বিবৃতি দিয়েছেন। 14 তারিখ দেশ জুড়ে প্রতিবাদের ডাক দেওয়া হয়েছে। 1000-এর ওপর বুথ, সেই বুথ দখল করা হয়েছে। এখন এইরকম যে পরিস্থিতি যা দেখা গেল, ধরুন মানে বৈদ্যুতিন মাধ্যম তো দেখাচ্ছে, মানে আপনাদের প্রতিনিধি রিপোর্ট চাইছেন পঞ্চায়েত। হ্যাঁ, আমরা রিপোর্ট চাইছি তো, আমরা একদম ক্যাটেগরিক্যালি আমি ক্যাটেগরিক্যালি আমাদের যে আমরা দাবি করেছি যে এই যে এফেক্টেড এই 1000টা যে জায়গায় রয়েছে, সেই জায়গায় এই বামপন্থী দলগুলো তারা একদম পরিষ্কার বলছেন। পঞ্চম দফায় কত বুথে আমি আসছি, আমি একদম আমাদের স্টেটমেন্টটা দেখেই আমি আপনাদের জানিয়ে দিচ্ছি। তো আমি তার আগে যে পয়েন্টটা বলতে চাইছিলাম যে এই যা দেখা গেল, মানে অনেক খন্ড খন্ড চিত্র দেখা গেছে, মানুষ দেখেছে, আপনারা দেখিয়েছেন। এবার একটা কথা এসছে যে ক্যামেরার সংখ্যা অল্প, মানে সে আমি অঙ্কে তার মধ্যে হিসেবে আসে না। আমি যেটা বলছি, ধরুন সকালবেলায় যে হাড়োয়ার যে ঘটনা আপনারা দেখিয়েছেন, যে আপনি উল্লেখ করলেন 150-200 লোক, মানে একটা রাজ্যে যে গণতন্ত্রের লং মার্চ ছড়ছে, 200 লোক ওই মিনাখা চত্বরে, হাড়োয়া চত্বরে, তারা ঘরে থাকতে পারেন না, কারণ তারা সিপিএম, মানে সিপিএম হওয়াটা অপরাধ, তাই তারা ঘরে থাকতে পারছেন না। তারা যখন ফিরেছেন, সেখানকার বিধায়ক উষারানী মণ্ডল, তার স্বামী, তাদের নেতৃত্বে গুলি চলেছে, এবং গুলি চলার চেহারাটা কিরকম, মানে এই যে আমাদের 155টা লোক মারা গেছে, এবং সে তালিকা বিশ্বাস করুন তাতে বারুইপুরের জীবিত ব্যবসায়ী নেই।